হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে, আক্রান্তদের সব ধরনের সাহায্য প্রদান এবং সমাজে ছড়িয়ে থাকা ভুলগুলো দূর করতেই গোটা বিশ্ব জুড়ে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। চলতি বছর অর্থাৎ 2024-এর বিশ্ব এইডস দিবসের থিম হল টেক দ্য রাইটস পাথ, মাই হেলথ মাই রাইট। এইচআইভির কারণে আক্রান্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যার কারণে একটি সাধারণ সংক্রমণও এইচআইভি আক্রান্তের ক্ষেত্রে মারাত্মক রোগ হয়ে উঠতে পারে। আজকের আমাদের এই উন্নত পৃথিবীতে এই রোগের চিকিৎসা সম্ভব। এখন এইডস রোগীদের যত্নের সঠিক পদ্ধতি গ্রহণ করা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকে আমরা বায়োলজি অফ এইচআইভি অ্যান্ড এইডস নিয়ে আলোচনা করব। এইচআইভি হলো একটি ভাইরাস এবং এটা কিভাবে এইডস রোগ তৈরি করে আমাদের বডিতে সেটা আমরা দেখব। এইচআইভির এই ভাইরাসটার পুরো নাম হলো ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস যে রোগ তৈরি করে সেই রোগটার নাম হলো এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কি হয়। ধরে নিলাম এটা একটা এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস যখন একটা হিউম্যানকে অ্যাটাক করবে, হিউম্যানের ইমিউন সিস্টেম আস্তে আস্তে ফেল করতে শুরু করবে, অর্থাৎ ইমিউনো ডেফিসিয়েন্সি দেখা যাবে। তখন আমরা দেখতে পাবো অন্যান্য ভাইরাস বা অন্যান্য ইনফেকশনও খুব সহজভাবেই তাকে সেই মানুষটিকে, আক্রান্ত মানুষকে অ্যাটাক করবে এবং ইউজুয়ালি আমাদের ইমিউন সিস্টেম আস্তে আস্তে ফেন্ড অফ হতে শুরু করবে, দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বেসিক্যালি দু রকমের হতে পারে। একটা হলো HIV-1 আর একটা হলো HIV-2। HIV-1 সাধারণত দেখা যায় ইউএস এবং পৃথিবীর অন্যান্য জায়গায়, আর HIV-2 খুব রেয়ার। এটা ওয়েস্টার্ন আফ্রিকাতে এবং সাউদার্ন এশিয়াতে এর প্রকোপ বা এর অস্তিত্ব টের পাওয়া যায়। কিন্তু HIV-2টা এতটাই রেয়ার যে অ্যাকচুয়ালি এইচআইভি বলতে HIV-1কেই বোঝানো হয়। তাহলে আমরা কি দেখলাম? এই এইচআইভি বা এইডস, এইচআইভি হলো একটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যার জেনাস হলো লেন্টি ভাইরাস। এটা দু রকমের হতে পারে, HIV-1 এবং HIV-2। HIV-1টা বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং HIV-2টা ওয়েস্ট আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এরা হিউম্যানকে ইনফেক্ট করে এবং এর ফলে যে প্রোগ্রেসিভ ফেলিওর অফ ইমিউন সিস্টেম দেখা যায় হিউম্যানের বডিতে এবং তার ফলে এইডস রোগটা হয়। এটা কিভাবে হয় সেটা আমরা ডিটেলে দেখে নেব। আচ্ছা, এইচআইভি, এই ডিটেলে এই বায়োলজি অফ এইচআইভি অ্যান্ড এইডস বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এইচআইভি ভাইরাসের টার্গেট সেল কোনগুলো। যে সমস্ত ইমিউন সেলকে, আমরা তো জানি যে এইচআইভি অর্থাৎ যে ভাইরাসটি যখন একটা হিউম্যান বডিকে অ্যাটাক করে তখন ইমিউন সেলটা আমাদের নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তাহলে এরা কোন ধরনের ইমিউন সেলকে টার্গেট করে আমরা দেখব। দ্যাট সেলস উইথ CD4 মলিকিউলস অন দেয়ার সারফেস। যে সমস্ত কোষ পর্দায় CD4 নামক একটি প্রোটিন মলিকিউল থাকে, সেই সমস্ত সেলগুলোকে এইচআইভি ভাইরাস অ্যাটাক করে। হ্যাঁ, তাহলে এই CD4+ টি সেল কোনগুলো? এগুলো হতে পারে ম্যাক্রোফাজ, এগুলো হতে পারে হেল্পার টি সেল, এগুলো হতে পারে ডেনড্রাইটিক সেল অথবা মোনোসাইট। এবার আমরা দেখব যে কিভাবে এই মলিকিউলগুলো বা কিভাবে ইনফেকশনটা হয়। তাহলে এই এইচআইভি তো অ্যাকচুয়ালি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এরা যে CD4 মলিকিউল যে সমস্ত সেল মেমব্রেনে আছে, যেমন ধরে রাখো টি সেল, হ্যাঁ, ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল, এই ধরনের সেলগুলোকে এই এইচআইভি ভাইরাসটা অ্যাটাক করছে। তাহলে এই CD4 মলিকিউলগুলোর অ্যাকচুয়াল কাজ কি? দে হেল্প ইমিউন সেলস কমিউনিকেট। এরা এই টি হেল্পার সেল বা ম্যাক্রোফাজ সেল বা ডেনড্রাইটিক সেল, এদের পারস্পরিক কমিউনিকেশন বা একটা ডেনড্রাইটিক সেলকে অন্য ডেনড্রাইটিক সেলের সঙ্গে কমিউনিকেশন বা একটা ম্যাক্রোফাজকে অন্য ম্যাক্রোফাজের সঙ্গে কমিউনিকেশন, এটাতে এই CD4 মলিকিউলটা হেল্প করে। দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের জন্য এই CD4 মলিকিউল খুব ইম্পর্টেন্ট এবং এইচআইভি ইনফেকশনও এই CD4 মলিকিউলের একটা ইম্পর্টেন্ট রোল আছে। এবার আমরা দেখব কিভাবে এইচআইভি ইনফেকশনটা প্রসিড করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচআইভি ভাইরাসের মধ্যে যে সমস্ত মলিকিউল আছে সেটা হলো একটা GP120 আর এটা হলো GP41। এগুলো হচ্ছে দুটো গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে GP120 আর GP41 অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। এগুলো ভাইরাসের যেটা এনভেলপ, সেই ভাইরাসের এনভেলপের মধ্যে এটা থাকে, GP ফর গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, আর এরা ইন্টারঅ্যাক্ট করে, এই এইচআইভি মলিকিউলগুলো ইন্টারঅ্যাক্ট করবে হোস্ট সেলের মলিকিউলের সঙ্গে। সেটা হচ্ছে বেসিক্যালি CD4 মলিকিউল এবং
কোরিসেপ্টর আবার দু রকমের হতে পারে, যেটা হোস্ট সেলের সেল মেমব্রেনে থাকে। হ্যাঁ, রিসেপ্টর হচ্ছে CD4 এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড রিসেপ্টরকে আমরা বলবো কোরিসেপ্টর। এই কোরিসেপ্টর দু রকমের হতে পারে, একটা হচ্ছে CCR5 এবং একটা হচ্ছে CXCR5। হ্যাঁ, অর্থাৎ কেমোকাইন রিসেপ্টর আমরা এদেরকে বলতে পারি। তাহলে আমরা দেখবো যে কিভাবে এইচআইভি মলিকিউলস কিভাবে হোস্ট সেলের মলিকিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে তার আগে আমরা একবার দেখে নিই এই ভাইরাসটা, এইচআইভি ভাইরাসটা কেমন দেখতে হয়। তাহলে এইচআইভি ভাইরাসের আমরা দেখতে পাচ্ছি এর যে এনভেলপ, সেই এনভেলপের মধ্যে GP120 আর GP41 প্রোটিন রয়েছে। এর ভেতরের যে অংশ এনভেলপের যে তোমার ক্যাপসিডের মধ্যে এগুলো থাকছে, এবং এর ভাইরাসের ভেতরে থাকছে ইন্টিগ্রেজ এনজাইম থাকে, আরএনএ আছে এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম আছে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ভাইরাস, যার এই কোটিং এ যেটা ক্যাপসিড যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি CD41 আর CD120 আছে। সেগুলো কি করছে, এই হোস্ট সেলের এটা হচ্ছে একটা প্রোটিন এবং এটা হচ্ছে কোরিসেপ্টর, সেই CD40 প্রোটিন এবং এই কোরিসেপ্টর, এর সঙ্গে এরা GP41 আর GP120 এর CD4 প্রোটিন, এটা সরি CD40 না CD4 প্রোটিন আর এটা হচ্ছে কোরিসেপ্টর, তার সঙ্গে এরা ইন্টারঅ্যাক্ট করছে। আমরা দেখব কিভাবে হয়। তাহলে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে হোস্ট সেল। তাহলে ভাইরাসের যে প্রোটিন GP41 আর GP120 তার যে অ্যাসেম্বলি, সেটা এই CD4 প্লাস টি সেল, মানে CD4 সেল মেমব্রেনে আছে এমন একটা টি সেলের এই CD4 প্লাস প্রোটিন হচ্ছে এই প্রোটিনটা, এবং কোরিসেপ্টর হচ্ছে এইটা, এগুলোর সঙ্গে এটা ইন্টারঅ্যাক্ট করবে এই ভাইরাসটা হোস্ট সেলে ঢোকার জন্য। তাহলে কি হয় এরপর আমরা দেখে নিই। তাহলে দেখো এই যে GP120 এবং GP41 এটা ভাইরাসের এটা, এবং যখন এটা CD4 এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, এখানে একটা কথা বলে দিই, যদি কোনো কারণে এই কোরিসেপ্টরটা এখানে রেড দিয়ে দেখানো হয়েছে এই কারণে, কোরিসেপ্টরটা যদি কোনো কারণে মিউটেটেড হয়ে যায়, হোমোজাইগাস মিউটেশন যদি দেখা যায়, এই কোরিসেপ্টর হতে পারে তোমার CXCR4 যেটা টি সেলে হয়, আবার হতে পারে CCR5 ম্যাক্রোফাজ, মোনোসাইট, টি সেল বা ডেনড্রাইটিক সেলের মধ্যে দেখা যায়। তো কোনো কারণে এই কোরিসেপ্টরটা যদি মিউটেশন হয়ে যায়, হোমোজাইগাস মিউটেশন হয়ে যায়, তাহলে কখনোই কিন্তু এই ভাইরাস দুর্ভাগ্যক্রমে they cannot attach their glycoprotein with the co-receptor protein, তাহলে কিন্তু তখন কখনোই সেই এইচআইভি ইনফেকশন তার বডিতে হবে না। যদি এই কোরিসেপ্টর প্রোটিনটা হোস্ট সেলের কোনোভাবে এটা মিউটেটেড হয়ে যায়, তাহলে সেটা এইচআইভির জন্য সেটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, হ্যাঁ, ইমিউন টু এইচআইভি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি দেখো, ধরে নিলাম আমরা এটা সমস্ত প্রোটিন নর্মাল আছে, CD4 নর্মাল আছে হোস্ট সেলের সেল মেমব্রেনে, কোরিসেপ্টরগুলো নর্মাল আছে। তাহলে যখন এটা অ্যাটাচ হলো, দেখো এই ভাইরাসের GP120 দিয়ে একটা GP120 দিয়ে হোস্টেলের CD4 এর সঙ্গে অ্যাটাচমেন্ট হলো, আবার আরেকটা GP120 দিয়ে আমরা এটা কোরিসেপ্টরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলো। এরপরে কি হবে, এরপর আমরা দেখতে পাচ্ছি ইনসাইড দ্য সেল যখন এরা ইন্টারঅ্যাক্ট করলো, দ্য ভাইরাল আরএনএ, দ্য ভাইরাল পার্টিকেলস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ রেট্রোভাইরাস, দে উইল বি অ্যাক্সেসেবল টু দ্য সেল। তখন এরা কি করলো, এই সেল মেমব্রেনের সাথে ফিউজ করে গেল। দেখো এটা ছিল ভাইরাসের কোটিং এবং এটা ছিল, তাহলে এই অংশটা কিন্তু এর মধ্যে ঢুকে গেল। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ রেট্রোভাইরাসটা, দেখো এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটা এটা হোস্ট সেলের ভেতরে ঢুকে গেছে। দিস ইজ হোস্ট সেল নিউক্লিয়াস, তার মধ্যে দেখো একটা ডিএনএ মলিকুল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভাইরাল আরএনএ যেটা এর মধ্যে ঢুকে গেল, এবং ভাইরাল আরএনএর সঙ্গে দুটো এনজাইম রয়েছে, এটা হচ্ছে ইন্টিগ্রেজ আর এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই দুটো এনজাইমের কাজ এরপর আমরা দেখব কি করে এরা। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম, যে প্রথম কথা ভাইরাসটা এইচআইভি ভাইরাস, সেটা তোমার গ্লাইকোপ্রোটিন মলিকিউল GP41 GP120 দিয়ে ইন্টারঅ্যাক্ট করলো তোমার CD4 প্লাস টি সেলের সঙ্গে, হ্যাঁ, এবং CD4 এবং কোরিসেপ্টর তার সঙ্গে এটা ইন্টারঅ্যাক্ট করলো। এবার আমরা দেখবো ইনসাইড দ্য সেল কি হবে, এই যে আরএনএটা এসেছিল সেই আরএনএটাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম সেটাকে তোমার একটা ডিএনএতে কনভার্ট করে দেবে এবং প্রোভাইরাল ডিএনএ তৈরি হবে। সেই ডিএনএটা আস্তে আস্তে কি হবে, এই হোস্ট সেলের যে নিউক্লিয়াস তার ভেতর যে ডিএনএ আছে তার মধ্যে এটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি দেখো ইন্টিগ্রেজ এনজাইম এই প্রোভাইরাল ডিএনএটাকে হোস্ট ডিএনএর মধ্যে ইনসার্ট করে বা ইন্টিগ্রেট করে দিয়েছে। এরপর আমরা দেখব এই হোস্ট জিনোমের মধ্যে এই যে ইন্টিগ্রেটেড অবস্থা, এটাকে তো আমরা প্রোভাইরাল ডিএনএ বলবো, সেখান থেকে এর একটা আরএনএ তৈরি করবে, যে আরএনএটাকে আমরা বলবো জিআরএনএ
বা জিনোমিক আরএনএ অর্থাৎ ভাইরাল আরএনএ। এরপর সেই ভাইরাল আরএনএটা কি করবে, এই ভাইরাল আরএনএটা এরপর প্রোটিন দিয়ে এটা সারাউন্ডেড হয়ে যাবে এবং সেই ভাইরাসটা তখন এসে এই সেল মেমব্রেনের কাছে আসবে এবং সেল মেমব্রেন রাপচার করে এই ভাইরাসটা আবার বাইরে বেরিয়ে আসবে। তাহলে যখন এই ভাইরাসটা বেরিয়ে আসছে, হ্যাঁ দেখো একটা ভাইরাসটা বেরিয়ে চলে গেছে, তাহলে যখন এই সেলটা কোনোভাবে অ্যাক্টিভেটেড হবে তখন তো তোমার এরা এই যে ডিএনএ থেকে কিছু নর্মাল প্রোটিন তৈরি করবে যেটা লাগছে ইমিউন সেলের জন্য, কারণ এটা তো ইমিউন সেল একটা, হ্যাঁ তো ইমিউন সেল সেই ধরনের প্রোটিনই তৈরি করবে যেগুলো ইমিউন রেসপন্সে কাজে লাগবে এবং এই জায়গা থেকে কিন্তু এই ভাইরাসগুলোও তৈরি হবে। এরপর দেখো একটা মজার ব্যাপার, যখন এই ভাইরাসগুলো ডিএনএ রেপ্লিকেট করে সেই প্রচুর এরার দেখা যায়, এরার্স অকার্স ডিউরিং রেপ্লিকেশন, এবং তার ফলে কি হবে ডিএনএ যেগুলো তৈরি হবে কপি করে সেগুলো কিন্তু একটা কখনোই আরেকটার সঙ্গে আলাদা হবে না, দে উইল ফর্ম ডিফারেন্ট স্ট্রেনস। তাহলে বিভিন্ন স্ট্রেন তৈরি করবে, দেখো একটা আমরা স্কোয়ার তোমার ইয়ে দেখিয়েছি, স্কোয়ার দিয়ে করেছি, এটা ট্রায়াঙ্গেল, এটা সার্কেল দিয়ে করি, দেখানো হচ্ছে যে ডিফারেন্ট স্ট্রেনস অফ ভাইরাস তৈরি হবে। কারণ তাদের ডিফারেন্ট স্ট্রেন কেন, বিকজ তাদের ডিএনএটা যখন কপি করবে তখন প্রচুর এরার দেখা যায়, এরার ফলে কি হবে বিভিন্ন ধরনের ডিএনএ স্ট্রাকচার তৈরি হবে, বাট দে স্টিল এইচআইভি। তাহলে এত ডিফারেন্ট থাকা সত্ত্বেও তারা এইচআইভি এবং এদের টার্গেট সেই জন্য ডিফারেন্ট হয়ে যায়, হ্যাঁ এই ডিফারেন্স থাকার জন্য। তো এই ঘটনাটাকে আমরা ভাইরাল ট্রপিজম বলতে পারি। যাই হোক আমরা এবার ফিরে আসি, তো যখন এই এইচআইভি ভাইরাস একটা ইনফেক্টেড পার্সনকে যখন ইনফেক্ট করবে তখন দেখা যাবে তার মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যখন এই ভাইরাসটা আসবে তখন তার মধ্যে অ্যাকিউট ইনফেকশন আমরা দেখতে পাবো। তাহলে এরপর দেখো আমরা কি ইনফেকশন অ্যাকচুয়ালি কি দেখতে পাই, ইনফেকশন যা হয় এই ভাইরাসের সেটাকে আমরা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 তিনটে ভাগে ভাগ করতে পারি। তাহলে একদম উপরে দেখো দেখানো হয়েছে ফেজ 1টা হচ্ছে অ্যাসিমটোমেটিক বা কোনো সিমটম দেখা যায় না এই সময়, এবং এই সময় আমরা ক্রনিক লিম্ফ্যাডেনোপ্যাথি দেখতে পাবো। ফেজ 2টা হচ্ছে কিছুটা সিমটোম্যাটিক এবং আর্লি ইন্ডিকেশনস অফ ইমিউন ফেলিওর দেখা যায়, সেখানে ইমিউন ফেলিওর দেখা যায়, এটাতে কিছু সিমটমস আসে আমরা ডিটেলে পড়বো। তারপর আমরা দেখতে পাবো ফেজ 3তে হচ্ছে এইডস ইন্ডিকেটর কন্ডিশনস। তাহলে দেখো এই কখন এই ফেজগুলো আসতে পারে, ইনফেকশন শুরু হওয়ার তোমার প্রথম থেকে শুরু করে প্রায় 3 বছর অবধি ফেজ 1 চলবে এবং তারপর 3 থেকে মোটামুটি 8 বছর অবধি ফেজ 2 এবং 8 বছর থেকে 10 বছর অবধি ফেজ 3 চলতে পারে। তাহলে আমরা কি দেখেছি, এখানে আমরা দেখেছি ব্লাড প্লাজমাতে এইচআইভি আরএনএ যেটা তার মিলিয়নস অফ কপিজ পার এমএল, সেটা দেখো আস্তে আস্তে তার ইয়েটা মানে কীরকম কী থাকছে সেটা আমরা দেখিয়েছি এখানে। আর এখানে দেখো একটা রেড আর ব্লু অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই তোমার রেডটা দিয়ে দেখানো হয়েছে CD4 পপুলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে কি হয়েছে ফেজ 1-এ অ্যাবাউট 2 মান্থস, এখানে দেখো এই যে 3 মান্থ বা 6 মান্থ, অ্যাবাউট 2 মান্থস ফলোয়িং অফ ইনিশিয়াল ইনফেকশনের 2 মাসের মধ্যে দ্য পপুলেশন অফ এইচআইভি ইন দ্য ব্লাড পিক্স অ্যাবাউট 10 মিলিয়ন পার এমএল, মানে আমাদের হোস্টের ব্লাডের পার এমএলএ প্রায় 10 মিলিয়ন এইচআইভি চলে গেছে 2 মাসের মধ্যে, হ্যাঁ। এবং তারপর গ্র্যাজুয়ালি কি দেখা যাবে, পপুলেশন অফ CD4 প্লাস টি সেলস প্লাঙ্কস মানে ফল করা ডিউরিং অ্যাকিউট ফেজ অফ এইচআইভি ইনফেকশন। যখন এইচআইভি ইনফেকশন হবে তখন এই CD4 প্লাস সেলগুলো ফল করতে শুরু করবে, দেন রিকভার্স অ্যাজ ইমিউন রেসপন্স অ্যাপিয়ার, এবং সাথে সাথে কিছু ইমিউন রেসপন্সও দেখা যাবে। তো এই ইমিউন রেসপন্সটা কে প্রোভাইড করবে, CD8 প্লাস সেল প্রোভাইড করবে। এরপর আমরা আসছি তোমার সেরো কনভার্সন আমরা কি দেখতে পাবো, ডিটেক্টেবল অ্যান্টিবডিজ দেখতে পাবো এগেইনস্ট দ্য এইচআইভি অ্যাপিয়ার। ইমিউন রেসপন্স কজেস র্যাপিড ডিক্লাইন ইন এইচআইভি পপুলেশন, এই ইমিউন রেসপন্সের ফলে আমরা কি দেখতে পাবো, এইচআইভি পপুলেশনটা র্যাপিডলি ডিক্লাইন করবে। এরপর আমরা দেখব যে ফেজ 2-তে আমরা কি দেখতে পাচ্ছি, CD4 প্লাস পপুলেশন খুব স্টেডিলি ডিক্লাইন করছে, এবং আমরা তারপর দেখব ফেজ 3-তে ক্লিনিক্যাল এইডস দেখতে পাবো আমরা, এবং CD4 প্লাস টি সেল পপুলেশন ড্রপ করে যাবে এবং পার মাইক্রোলিটারে এটা 200 সেলস থাকবে। যাই হোক আমরা এবার দেখে নিই যে কিভাবে এইচআইভি ইনফেকশন প্রসিড করে এবং এইডস গ্র্যাজুয়ালি কিভাবে আসতে থাকে, হাউ এইচআইভি ইনফেকশন প্রসিডস অ্যান্ড ইমার্জেন্স অফ এইডস গ্র্যাজুয়ালি অকার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এইডস হলে কি হয়, প্রাথমিকভাবে পার কিউবিক মিলিমিটার ব্লাডের মধ্যে 200 থেকে 500 টি সেলস থাকছে, মানে অনেক কমে গেছে, এবং সেই সময় সোলেন লিম্ফ নোড দেখা যায় যেটাকে লিম্ফ্যাডেনোপ্যাথি বলবে, এটা একদম ইনিশিয়াল ফেজে হয়। হেয়ারি লিউকোপ্লাকিয়া দেখতে পাওয়া যায়, হোয়াইট প্যাচ অন টাং কজড বাই এপস্টেইন ভাইরাস, এই হেয়ারি লিউকোপ্লাকিয়া দেখতে পাওয়া যাচ্ছে। ওরাল ক্যান্ডিডিয়াসিস, এটা ওয়ান কাইন্ড অফ ইস্ট ইনফেকশন যেটা একদম ইনিশিয়ালি দেখা যায় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের ইনফেকশন হলে।
পরবর্তীকালে আমরা দেখব যে এই ব্লাডের মধ্যে যখন টি সেল পপুলেশন পার কিউবিক মিলিমিটার ব্লাডে যখন এটা 200-এরও কম হয়ে গেছে, তখন ইমিউন সিস্টেম সিভিয়ারলি কম্প্রোমাইজড হবে এবং এইচআইভি দেন কজেস এইডস, এবং এটার ফলে দেখা যাবে পারসিস্টেন্ট ফিভার, ফ্যাটিক, ওয়েট লস এবং ডায়রিয়া। আচ্ছা, তাহলে এইডসটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এইডস এর ডিফাইনিং কন্ডিশনসগুলো কি কি? রেকারেন্ট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, খুব ঘন ঘন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হবে। নিউমোসিস্টিস নিউমোনিয়া দেখতে পাওয়া যাবে। ফাঙ্গাল ইনফেকশনস দেখা যেতে পারে, যেমন ক্যান্ডিডিয়াসিস অফ ইসোফেগাসের মধ্যে ক্যান্ডিডিয়াসিস হতে পারে। টিউমার্স যেমন কাপোসি সার্কোমা, স্কিন লেশনস দেখা যেতে পারে, বা প্রাইমারি লিম্ফোমা হতে পারে। তাহলে ট্রান্সমিশন কিভাবে হয় এইচআইভি ভাইরাস? আমরা দেখতে পাচ্ছি নর্মালি 70% ক্ষেত্রে এটা মেল টু মেল হতে পারে, যেটা মেনলি ইউএসএতে দেখা যায়, বা মেল টু ফিমেল হতে পারে, যেটা রিসোর্স লিমিটেড। আর ফিমেল টু মেল হতে পারে, যেটা যখন হবে তখনই যখন এইচআইভি প্রেজেন্ট ইন ভ্যাজাইনাল অ্যান্ড সার্ভাইকাল ফ্লুইড, যখন ফিমেলের ভ্যাজাইনাল বা সার্ভাইকাল ফ্লুইডের মধ্যে এইচআইভি থাকবে তখন সেটা মেলের বডিতে ট্রান্সমিটেড হতে পারে। এছাড়াও এগুলো সবই সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় হতে পারে। এছাড়াও আমরা দেখছি সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ থেকে অথবা মায়ের থেকে চাইল্ডের বডিতে প্লাসেন্টা বা ডিউরিং ডেলিভারি বা ব্রেস্ট মিল্কের মাধ্যমে এইচআইভি ইনফেকশন যেতে পারে বা ট্রান্সমিটেড হতে পারে। তাহলে এর ডায়াগনোসিস কিভাবে করা যায়? প্রাথমিকভাবে করা হয় অ্যান্টিবডি টেস্ট, মানে অ্যাকচুয়ালি না, যেগুলো ডায়াগনোসিস করা যায় একটা প্রাথমিকভাবে বলবো না, প্রথমে আমরা বলছি যে অ্যান্টিবডি টেস্ট হতে পারে, যেখানে অ্যান্টিবডি তৈরি হবে এইচআইভির এগেনস্টে, তার কনসেন্ট্রেশন ব্লাডে আমরা মেজার করতে পারি। আবার আমরা দেখতে পারি অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট, যেখানে আমরা এইচআইভির এগেনস্টে অ্যান্টিবডি দেখবো এবং এইচআইভিটাকে ইটসেলফ দেখবো অ্যাজ অ্যান অ্যান্টিজেন, সেটা কতটা আছে ব্লাডের মধ্যে। এবং তারপর হতে পারে আরএনএ ডিএনএ টেস্ট। আরএনএ টেস্টে আমরা ভাইরাল আরএনএটাকে ডিটেক্ট করব, এবং ডিএনএ টেস্টে আমরা কপিজ অফ ভাইরাল আরএনএ ইন ডিএনএ, ডিএনএর মধ্যে ভাইরাল আরএনএ কতটা আছে সেটা আমরা দেখব। তাহলে এর ক্ষেত্রে প্রথম যেটা ফার্স্ট ডায়াগনোসিস করা হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট। হ্যাঁ, তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্টকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রথম টেস্ট, রেকমেন্ডেড ফার্স্ট টেস্ট। তারপরে দেখো কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা কি করতে পারি, এটা অ্যান্টিবডি টেস্ট করা হয় এবং আরএনএ ডিএনএ টেস্ট করা হয়, এটা হচ্ছে সেকেন্ডলি করা হয় এবং এটা কনফার্মেটরি টেস্ট। এরপর আমরা আসছি যে ট্রিটমেন্ট কি হতে পারে। এইচআইভির ট্রিটমেন্টের ক্ষেত্রে, এইডস আক্রান্ত রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখব দ্য ট্রিটমেন্ট হেল্প লিভ লঙ্গার অ্যান্ড হেলদিয়ার, রিডিউস রিস্ক অফ ট্রান্সমিশন। ট্রিটমেন্টের ফলে কি হবে, যে লাইফ স্প্যানটা বাড়বে এবং হেলদি থাকবে মানুষ, আক্রান্ত মানুষ, এবং এর ফলে রিডিউস রিস্ক অফ ট্রান্সমিশনের যেটা রিস্ক সেটা আস্তে আস্তে কমতে থাকবে। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে এআরটি বলা হয়। ইট ইজ দ্য কম্বিনেশন অফ মেডিকেশনস এইচআইভি রেজিমেন, ইট স্লো এইচআইভি রেপ্লিকেশন, ইট হেল্প ইমিউন সিস্টেম রিকভার অ্যান্ড ফাইট আদার ইনফেকশনস। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এর ট্রিটমেন্ট প্রসিডিওর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইডস রোগীদের ক্ষেত্রে শুধু শারীরিক সমস্যাই নয়, তারা মানসিকভাবে একাকিত্বের সঙ্গে লড়াই করছেন। এই পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে আমাদের আবেগগতভাবে তাদের পাশে থাকতে হবে, তাদের একাকিত্ব দূর করতে সাহায্য করতে হবে, তাদের সঙ্গে বন্ধুর মতন আচরণ করতে হবে। অল দ্য বেস্ট মাই ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ।